শুভ নববর্ষ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। চট্টগ্রাম কলেজের স্কুল কর্তৃক পরিচালিত অনলাইন শ্রেণী কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লেনিন বিশ্বাস, সহকারী শিক্ষক, গণিত, চট্টগ্রাম কলেজের স্কুল। আজকের এই পর্যায়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তোমাদের অতি পরিচিত একটি সাবজেক্ট বিষয় বিজ্ঞান নিয়ে। তোমরা নিম্নতর ক্লাসগুলিতে মানে ক্লাস 5 পর্যন্ত তোমরা যে বিজ্ঞানটা পড়েছো তারই ধারাবাহিকতায় আমরা এখানে বিজ্ঞান বইটিকে আমরা এখানে বিশ্লেষণ করব। বিজ্ঞান বইয়ের পাঠগুলি আমরা অনুধাবন করার চেষ্টা করব। তো এই বিজ্ঞান বইটি পড়ার ক্ষেত্রে আমরা যে কাজটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে এই বিজ্ঞান বইটি যে আমরা পড়ব, এই যে কিসের ভিত্তিতে কিভাবে এখান থেকে প্রশ্নপত্র করা হবে এবং এটার নম্বর বিভাজনটা কিরকম হবে সেটা দেখব। আমরা খুব কঠিন একটি সময় পার করছি। বর্তমান সময়ে মহামারী চলছে সারা বিশ্ব জুড়ে। বর্তমানে আমরা লকডাউন অবস্থায় আছি। যে যেখানে আছো, আমরা যে যেখানে থাকি, মহান সৃষ্টিকর্তার নিকট আমরা প্রার্থনা করি সবাই যাতে সুস্থ থাকি, নিরাপদে থাকি। তো এই পর্যায়ে আমরা সরাসরি শ্রেণী কার্যক্রমে চলে যাচ্ছি। আমাদের এই যে সম্পূর্ণ নম্বরটি মানে এই বিজ্ঞানের সম্পূর্ণ নম্বরপত্র হবে 100 নম্বরের। 100 নম্বরটি কিভাবে বিভাজিত হবে সেটা একটু আমরা দেখি। দুটো ভাগে বিভাজিত হবে। একটা হচ্ছে সৃজনশীল ধাপ, সৃজনশীল অংশ, আর একটা হচ্ছে বহু নির্বাচনী। একটা সৃজনশীল, একটা বহু নির্বাচনী। তাহলে সৃজনশীলটাতে 11টি প্রশ্ন থাকবে। তার মধ্যে তোমাকে উত্তর দিতে হবে 60টি উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে 10 করে, তার মানে 70। বহু নির্বাচনীতে তোমার প্রশ্ন থাকবে 30টি প্রশ্ন। এখানে অপশন থাকবে প্রতিটা প্রশ্নের মধ্যে 4টা করে অপশন থাকবে। এই 4টা প্রশ্নের মধ্যে তোমাকে একটা প্রশ্ন টিক চিহ্ন দিতে হবে এবং প্রতিটা প্রশ্নের মান থাকবে 1 করে, তার মানে দাঁড়ায় 30 গুণ 1 সমান 30। তাহলে সর্বমোট নাম্বার হচ্ছে তোমার 100। এই 100 নাম্বারই তোমার এখানে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই 100 নাম্বারের মধ্যে 30 নাম্বার সম্পর্কে আমরা জানলাম, কিন্তু এই যে 7টা প্রশ্নের উত্তর, 11টা প্রশ্ন থাকবে, 7টা প্রশ্নের যে উত্তর দিতে হবে, এই 11টি প্রশ্ন মধ্যে প্রত্যেকটা প্রশ্ন সৃজনশীল আকারে হবে। সৃজনশীল আকারের প্রশ্নের মধ্যে মনে করে একটা প্রশ্ন, একটা উদ্দীপক থাকবে। একটা উদ্দীপক বলতে একটা ঘটনা প্রবাহ এখানে দেয়া থাকবে। ওটার উপর বেসিস করে আমার 4টা প্রশ্ন এখানে সাজানো থাকবে। ক, খ, গ, ঘ। খ নম্বরের প্রশ্নটা হবে জ্ঞানমূলক। খ নম্বরের প্রশ্নটা হবে তোমার অনুধাবনমূলক। তারপরের প্রশ্নটা হবে তোমার প্রয়োগমূলক। এবং সর্বশেষটা হচ্ছে উচ্চতর দক্ষতা। আর প্রতিটা ধাপে আমরা গমন করব ধীরে ধীরে। এই জ্ঞানমূলক প্রশ্নের মান হবে 1, অনুধাবনের মান হবে 2, প্রয়োগের মান হবে 3 এবং উচ্চতর দক্ষতার মান হবে 4, সর্বমোট 10। এটাই হচ্ছে তোমার টোটাল সৃজনশীল প্রশ্নের একটা ধারা। কিভাবে আমরা সৃজনশীল প্রশ্নটা করব, সৃজনশীল প্রশ্নটা কিভাবে করা যাবে। তো আমরা এই পর্যায়ে সৃজনশীল প্রশ্ন সম্পর্কে জানলাম। এভাবে 11টি প্রশ্ন এখানে থাকবে। 11টি প্রশ্ন থেকে তোমাকে 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং এই 7টা প্রশ্নের উত্তরে প্রত্যেকটার মান থাকবে কত করে? 10 করে, 70। তাহলে আমরা এখন যেখানে যাব সেটা হচ্ছে
প্রথম অধ্যায়ে, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের প্রথম অংশে আমরা যাব বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপ। এই অধ্যায়টা তোমরা বই খুললে দেখতে পাবে, প্রথম অধ্যায়টাতে আমরা যাব এবং প্রথম অধ্যায়ের কিছু ধাপ, আমরা কিছু জিনিস নিয়ে আজকে আলোচনা করব, প্রাথমিক আলোচনা করব। তো আমি একটা জিনিস লিখছি, তোমরা একটু করে দেখো। লিখলাম পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয়। এই জিনিসটা আমরা একটু লিখলাম। এখানে আমি কয়েকটা জিনিস দিলাম, দেখো। তাহলে আমি এখানে তিনটা জিনিস যুক্ত করলাম। তাহলে এই জিনিসগুলো দিয়ে কি হতে পারে, এটা কিসের সমন্বয় হতে পারে? এইসব জিনিসগুলো যে চিন্তা করব, এটা কিসের সমন্বয়? বললাম পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয়। এগুলো কি? আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি এইসব জিনিস, এইসব প্রত্যেকটা শব্দকে যদি আমি যুক্ত করে দেই, যুক্ত করে দিলে আমার একটা বাক্য তৈরি হবে। এই বাক্যটা একটা কমপ্লিট সেন্স তৈরি করবে। কমপ্লিট সেন্স বলতে এটা একটা আক্ষরিক অর্থে একটা সুন্দর একটা লাইন গঠন করবে। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তার সমন্বয়। কি হবে? কি হবে এই জিনিসটি কে বলতে পারবে? আশা করি অনেকেই ধারণা করতে পারছো আমরা কি বলতে চাচ্ছি বা আমি কি বলা যায় এটাতে। এই সবগুলো জিনিসকে যদি আমি একসাথে স্থাপন করি, তখন আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান, আমরা একটু করে যদি এটাকে বিশ্লেষণ করি, বিজ্ঞান, বিজ্ঞান বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ জ্ঞানটা কিভাবে অর্জিত হবে? বিশেষ জ্ঞানটা অর্জিত হবে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয় ঘটলে। সমন্বয় ঘটা মানে কি? অনেকগুলো জিনিসকে যখন আমি একসাথে যুক্ত করব, তখন কি হবে? বিজ্ঞান হবে। তাহলে পরীক্ষা নিরীক্ষা কিভাবে করব, পর্যবেক্ষণ কিভাবে করব, যুক্তিযুক্ত চিন্তার মানে যুক্তি ছাড়া কোনো জিনিস হবে না। আমি যদি যুক্তি দিয়ে কোনো জিনিসকে স্টাবলিশ করতে চাই, বোঝাতে চাই এবং বোঝাতে পারি, তখনই ওই জিনিসটার সার্থকতা পাওয়া যায়, এর আগ পর্যন্ত পাওয়া যায় না। সুতরাং আমরা বলতে পারি যুক্তিযুক্ত চিন্তাও লাগবে এখানে। শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করলাম, পর্যবেক্ষণ করলাম, আমি বলে দিলাম এটা বিজ্ঞান না। তাহলে যুক্তিযুক্ত চিন্তার সমন্বয় আমার এখানে ঘটাতে হবে এবং এটা যদি সত্য হয় তখনই আমি ধরে নেব এটা বিজ্ঞান। আমি যদি বলি তোমাদেরকে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা চিরন্তন সত্য, তাহলে স্যার এখানে বিজ্ঞান কোথায়? অথবা আমি যদি বলি তোমার মাথার উপর একটা জিনিস ঘুরছে, তোমরা যে এখানে বসে আছো সেখানে মাথার উপর একটা জিনিস ঘুরছে, কি ঘুরছে? পাখা ঘুরছে, ওটার মাধ্যমে তুমি বাতাস পাচ্ছ। আমি বললাম এটা বিজ্ঞান। তুমি কেন বিশ্বাস করবে? বলে স্যার আপনি বলছেন তাই বিশ্বাস করব। আমি বললাম না, তোমাকে এটাকে পরীক্ষা এবং নিরীক্ষা করতে হবে, পর্যবেক্ষণ করতে হবে, সিদ্ধান্তে পৌঁছাতে হবে, যুক্তিগুলো খণ্ডন করে দেখতে হবে, তাহলে তুমি বলতে পারবে এটা বিজ্ঞান। বলে তাহলে স্যার প্রথমে যে উদাহরণটা দিলেন সেটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। সূর্য পূর্ব দিকে ওঠে, পরীক্ষা করো কোন দিক দিয়ে ওঠে? দিক দিয়ে, একটা দিকে তো ওঠে, কোন দিকটা? তুমি তো দিক সম্পর্কে জানো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। ও পূর্ব দিক দিয়ে উঠলো, তাহলে তুমি বিশ্বাস করলে এটা পরীক্ষা নিরীক্ষা করলে। এরপরে পর্যবেক্ষণ করলে, আর তুমি প্রতিদিনই দেখলে, তুমি ছোটকালে শিখলে যে সূর্য পূর্ব দিকে ওঠে। এখন তুমি আজকে কালকে সকালে ভোরে ঘুম থেকে উঠে আগে দেখবে সূর্যটা কোন দিক দিয়ে উঠছে। হ্যাঁ, এটা তো পূর্ব দিক, আর ওটা পশ্চিম। ওটা পশ্চিম মানে ওই দিক দিয়ে আমি নামাজ পড়ি। পূর্ব দিক, হ্যাঁ এই দিক দিয়ে আমি প্রেয়ার করি। যে ধর্মাবলম্বী যেদিকে প্রেয়ার করে, যেদিকে নামাজ পড়ে, এটা যার যার নিজস্ব ব্যাপার। তো ওটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক। তাহলে পশ্চিম দিকে কি হচ্ছে? অস্ত যাচ্ছে, রাইট? ওই স্যারে ক্লাসে বলেছিল পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত। পর্যবেক্ষণ করলাম, তাহলে যুক্তিযুক্ত সিদ্ধান্তে আমি উপনীত হতে পারি। যুক্তিটা কি? হোয়াট ইজ দ্য লজিক বিটুইন দ্যাম? এর সবসময় এই দিক দিয়ে উঠে, মানে আমি এটা ঠিক করলাম, এটা কমপ্লিট সেন্স প্রকাশ করলাম। এটা কখন উত্তর দিকে উঠে না, দক্ষিণ দিকে অস্ত যায় না।
দেখি সবসময় বাম দিকে আমি যদি এভাবে দাঁড়াই, তাহলে আমার বাম সাইডকে যদি আমি পূর্ব ধরে নিই, ডান সাইডকে যদি পশ্চিম ধরে নিই, তাহলে সবসময় তো বাম সাইড দিয়ে, ঘুম থেকে ওঠার পরে আমি দেখছি সবসময় বাম সাইড দিয়ে উঠছে। গুড, আমি একটি সিদ্ধান্তে পৌঁছলাম। তাহলে আমার এই প্রথম ঘটনাটা সত্য। এরপর দ্বিতীয় ঘটনায় যাই। আমার মাথার উপর যে জিনিসটা ঘুরছে, বলে স্যার আমার মাথার উপর তো পাখা ঘুরছে, ফ্যান যেটা বলছি আমরা, ওটা ঘুরছে। এটা তো সত্য, এটাকে আবার পরীক্ষা করার কি আছে? আমি যদি সুইচটা অফ করে দিই, পরীক্ষা হবে? ফ্যান ঘুরবে? ঘুরবে না। তাহলে আমি যদি সুইচটা অন করে দিলাম, ফ্যানটা ঘুরলো, তার মানে কি আমি পরীক্ষা করে দেখলাম ফ্যানটা ঘুরছে কিনা। তাহলে আমি বললাম স্যার সুইচ তো দেওয়া থাকে অনেক সময় তো কারেন্টের লাইন থাকবে না, তখন তো ফ্যানটা যদি না ঘুরে। হ্যাঁ, সুইচ দেওয়াটা কোনো ব্যাপার না, সুইচটা আমি দিলাম, কিন্তু ওই সুইচটা যেখানে দেবো সেখানের মধ্যে বিদ্যুতের সংযোগ থাকতে হবে। বিদ্যুতের সংযোগ থাকার পরে পাখাটা ঘুরছে ঘুরছে ঘুরছে। হ্যাঁ, আমি বন্ধ করে দেওয়ার পরে অন দিলাম, চললো, অফ দিলাম, বন্ধ হয়ে গেল। তার মানে কি আমি পরীক্ষা নিরীক্ষা করে ফেললাম, পর্যবেক্ষণ করছি চলছে কিনা চলছে না। তাহলে আমি যুক্তিযুক্ত একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছাতে পারলাম যে ঘটনা সত্য। তাহলে আমি এটাকে কি বলছি? বিজ্ঞান বলছি। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান আমি অর্জন করলাম এখান থেকে। আমি এতদিন বিজ্ঞান সম্পর্কে জানতাম, বিশেষ জ্ঞানটা কি? বিশেষ জ্ঞান আর কি, বিশেষ জ্ঞানটা কি? বিশেষ জ্ঞান মানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয়। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয় হচ্ছে বিজ্ঞান। আর এই যে আমি প্রথম যে উদাহরণটা দিলাম, সেখানের মধ্যে দিয়ে আরেকটা কথা লিখলাম, প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা। এই যে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত যে জ্ঞানটা, সেটা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান। তুমি প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান এখন যদি বলো, কিছুক্ষণ পরে তোমাকে বললো যে তোমাদের চট্টগ্রামের উপর দিয়ে, আমাদের চট্টগ্রামের উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যাবে, এটা একটা প্রাকৃতিক ঘটনা, ঘটবে, আবহাওয়াবিদরা বলল, আমরা বিশ্বাস করলাম। তো আবহাওয়াবিদরা কিসের মাধ্যমে বলেছে? পর্যবেক্ষণ করেছে, পরীক্ষা নিরীক্ষা করেছে, তারাও একটা কমপ্লিট একটা সেন্স পেলো, যে একটা সাইন পেলো, যে একটা সিগন্যাল পেলো যে এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে। অথবা বিজ্ঞানীরা বললো যে কিছুদিন পরে একটা ভূমিকম্প হবে অথবা সুনামি হবে। তাহলে কিসের ভিত্তিতে বললো? অথবা এই সময়ে, এপ্রিল মাসের এই সময়ে প্রচন্ড ঝড় বৃষ্টি হবে, কিসের ভিত্তিতে বললো? পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণের মাধ্যমে। এবং যুক্তিযুক্ত সিদ্ধান্ত, এর আগে এরকম হয়েছিল, এরপরে এই সময় এই হবে, এপ্রিল মে মাস বাংলাদেশের জন্য দুর্যোগের মাস, ঝড় বৃষ্টি হয়, প্রচন্ড কালবৈশাখী হয়। এগুলি হচ্ছে যে যুক্তিযুক্ত, আমরা যেটা বলেছিলাম যুক্তিযুক্ত চিন্তা সমন্বয় ঘটানো, সবগুলো সমন্বয় ঘটিয়ে একটা সিদ্ধান্তে উপনীত হলো। তাহলে এই যে প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনা সম্বলিত যে জ্ঞানটা, এটা হচ্ছে বিজ্ঞানের জ্ঞান, এটা হচ্ছে বিজ্ঞানের একটা জ্ঞান। তাহলে আমরা বিজ্ঞান কি সেটা জানলাম। দেখো তোমরা আমার বোর্ডের ঠিক ডান পাশে আমি আলোচ্য বিষয়ে প্রথমে তিনটা জিনিস লিখেছি, একটা হচ্ছে বিজ্ঞান। তাহলে আমরা বিজ্ঞান কি সম্পর্কে জানলাম। তাহলে বিজ্ঞান কি? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ যুক্তিযুক্ত চিন্তার সমন্বয় হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান হচ্ছে বিশেষ একটা জ্ঞান। এই বিশেষ জ্ঞানটা কিভাবে অর্জিত হয়? এই ধাপে, মানে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ এবং যুক্তিযুক্ত চিন্তার সমন্বয় ঘটলেই তখন বিজ্ঞানটা হবে। এবং এই যুক্তিযুক্ত চিন্তার সমন্বয়টা যে কোনো কিছুর উপরে হতে পারে, যে কোনো কিছুর উপর আমি পরীক্ষা নিরীক্ষা করতে পারি, তখন আমরা বলতে পারবো না এই জিনিসটা সত্য। এখন আমি ধরো তোমাকে একটা দিলাম যে তুমি চোখ বন্ধ করলে আমি তোমাকে একটা শক্ত জিনিস ধরিয়ে দিলাম, বলে যে এটা কি? বলেছে এটা শক্ত জিনিস, এটা দেখতে কিরকম? স্যার আমি তো দেখছি না। যে দেখছে সে বলছে স্যার এটা কলমের মতো, এটা দেখতে কলমের মতো। তাহলে এটা কি কলম? এটাতে তুমি লিখতে পারবে? বলে যে হ্যাঁ লিখতে পারবো। আমি তোমার খাতা লিখতে পারবে? বলে স্যার লিখতে পারবো, কিন্তু লিখাটা নষ্ট হয়ে যাবে। কোথায় লিখতে পারবে? স্যার বোর্ডে লিখতে পারবো। তাহলে অনেকগুলো জিনিস তুমি কি করছো, একের পর এক অ্যান্সার দিতে যাচ্ছ। কিসের উপর ভিত্তি করে? তুমি যুক্তিযুক্ত সিদ্ধান্ত নিচ্ছ যে এটা এখানে ব্যবহার করা হবে, ওটা ওখানে ব্যবহার করা হবে, মানে কোন জিনিসটা কোথায় ব্যবহৃত হবে সেটাও কিন্তু তুমি কি করছো, ধাপে 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 বর্ণনা এবং বিশ্লেষণ করছো। এটাই হচ্ছে বিজ্ঞান।
আমরা এখন যাব বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরীক্ষণের মধ্যে। তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কি? বিজ্ঞানের প্রতিটা ধাপ অনুসরণ করে যে প্রক্রিয়াতে অনুসরণ করা হয় সেটা হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়া। বিজ্ঞানের প্রত্যেকটা ধাপ, মানে এই যে এতক্ষণ বললাম পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, তারপরে এটা যুক্তিযুক্ত সিদ্ধান্তে উপস্থাপন, এইসব জিনিস হচ্ছে যে তোমার, এইসব জিনিসই হচ্ছে তোমার বৈজ্ঞানিক প্রক্রিয়া, যে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যদি যায়। আমি যদি একটা উদাহরণ দেই, তারপরে আমরা বোর্ডের মধ্যে যাব। একটা উদাহরণ যদি আমরা দেই, উদাহরণটা হলো বর্তমান সময়ে কিসের একটা মহামারী চলছে, করোনা মহামারী চলছে। করোনা এই জিনিসটা কি? এটা কি খাওয়া যায় না পড়া যায়? বলো যে না স্যার, এটা একটা ভাইরাস ঘটিত রোগ। খুব ভালো কথা। তা তুমি কেমনে বুঝবা এটা যে ভাইরাস ঘটিত? এটা কি দেখা যায় চোখে দিয়ে? এইভাবে দেখা যায়? তুমি কি দেখেছো? স্যার না, দেখি নাই। ধরেছো? না, ধরি নাই। গ্রহণ করেছো? বলে না স্যার, গ্রহণ করি নাই। আস্তাগফিরুল্লাহ স্যার, এগুলো কথা বলিয়েন না স্যার, গ্রহণ কেমনে করবো? আচ্ছা, তাহলে কি করছো তুমি? বলে স্যার আমি দেখলাম যে আমি দেখলাম বলতে আমি মানে একটা মোবাইলে অথবা সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশনে আমি দেখলাম যে এই জিনিসগুলো হলে তা ধরে নেওয়া হয় তার করোনা হয়েছে এবং এটা পরীক্ষা করতে হয়। আচ্ছা, এখানে পরীক্ষার ব্যাপারটা আসছে। তাহলে আমরা কি করব? কি করলাম? কি জিনিসটা জানলাম? এই যে পরীক্ষা করে প্রত্যেকটা ধাপ তাকে দেখতে হবে, তার আগে দেখতে হবে তার কি আছে কিনা, কতগুলো সিমটোমেটিক বলা হচ্ছে, উপসর্গগুলো কি কি হতে পারে। জ্বর থাকবে, কাশি থাকবে, তারপর মাথা ব্যথা থাকবে, প্রচন্ড রকমের শরীরে ব্যথা থাকবে, মুখে গন্ধ থাকবে না, মুখে স্বাদ থাকবে না, নাকে গন্ধ থাকবে না, গলায় ব্যথা থাকবে। কতগুলো কি, এগুলো কতগুলো উপসর্গ। এগুলোকে দেখে দেখে হ্যাঁ বিশ্বাস করে যে আমরা ধরে নিতে পারছি ওনার কিছু একটা হয়েছে। আচ্ছা, তাহলে আমি কি করতে গেলাম? তার পরীক্ষা করতে গেলাম, পরীক্ষা করলাম, পরীক্ষা এবং নিরীক্ষা, পরীক্ষা করলাম, এটা অ্যানালাইসিস করলাম এখানের মধ্যে আসলে মানে কোভিড জীবাণুটা আছে কিনা। আচ্ছা, দেখা গেল যে পর্যবেক্ষণও করলাম, যে ওনাকে পর্যবেক্ষণ করলাম 3 দিন 7 দিন 8 দিন, কোনো রকমের জ্বর কমে না, কোনো কিছু কমে না, তার মানে সামথিং রং। পর্যবেক্ষণ হয়ে গেল এবং সিদ্ধান্তে পৌঁছালাম, ওই যে টেস্ট রিপোর্টটা আসলে পরে কোভিড পজিটিভ, অথবা টেস্ট রিপোর্ট আসার পরে দেখা গেল কিছুই না, নর্মাল ফ্লু, কোভিড নেগেটিভ। তাহলে এই যে ধাপটা বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে, একটা ধাপ অনুসরণ করে 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 আমরা ওখানে উপনীত হলাম। দিস ইজ কল্ড সাইন্টিফিক মেথড। একটা ধাপ অনুসরণ করলাম। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞান আমার সাথে আষ্টে পৃষ্ঠে অক্টোপাসের মতো জড়িয়ে আছে। আমি বিশ্বাস করি আর নাই করি, কেউ বিশ্বাস করুক আর নাই করুক, সায়েন্স কিন্তু আমার আষ্টে পৃষ্ঠে এমন ভাবে জড়িয়ে আছে, আমি এটাকে চাইলেও খুলে ফেলতে পারবো না। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক প্রক্রিয়া কতগুলো ধাপ আমরা দেখি। এই ধাপটা আমরা একটু করে একটু চার্ট আকারে আমরা একটু লিখি। চার্ট আকারে না, আমি সরাসরি লিখছি, তোমাদের বইতে চার্ট আকারে হয়তো বা আছে। প্রথমে আমরা সমস্যা নির্বাচন করব। সমস্যা নির্বাচন সেটা প্রশ্নের মাধ্যমে হতে পারে। আমি আসছি ধাপগুলোতে প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করব। এরপর বিদ্যমান তথ্য সংগ্রহ করব। বিদ্যমান তথ্য সংগ্রহ। তারপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে সম্ভাব্য ফলাফল। সম্ভাব্য ফলাফল। এরপরে আমরা যেখানে যাব পর্যবেক্ষণ ও পরীক্ষণ এর পরিকল্পনা। এবং উপাত্ত সংগ্রহে উপকরণ তৈরি করব। এরপরের ধাপে আমরা যাব, এরপরের ধাপে যাবে পর্যবেক্ষণ, আবারও পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। এরপরের ধাপে আমরা গেলে পাবো
যে উপাত্তটা পাবো প্রাপ্ত উপাত্ত, প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ। তারপরে সম্ভাব্য ফলাফল গ্রহণ বা বর্জন, ফলাফল গ্রহণ বা বর্জন। এরপর সিদ্ধান্ত, ফল প্রকাশ। তাহলে আমরা দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা এবং 8টা ধাপ অনুসরণ করলে আমরা বৈজ্ঞানিক প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি। আর অনেকগুলি ধাপ হতে পারে, আরো কম ধাপেও হতে পারে। আমি একটু করে আলোচনা করি। প্রথম দিন, প্রথম ক্লাসে আমরা কয়েকটা ধাপ আমরা কি করতে পারি, রিসিভ করতে পারি। সেটা হচ্ছে প্রথমে বলছে সমস্যা নির্বাচন। প্রশ্নের মাধ্যমে যে সমস্যা নির্বাচন করব, কিভাবে সমস্যাটা, এটা কি ঘটনা ঘটেছে। এই যে আমি যে প্যান্ডামিকের কথা বলছি, মহামারীর কথা বলছি, আমরা মহামারী দিয়ে বুঝতে পারি সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে যে মানে ওনার জ্বর, কাশি, এই সেই, হাবি জাবি, মানে যা যা সিমটম হয়, সর্দি, গলা ব্যথা, সমস্যা। তাহলে আমি তথ্য সংগ্রহ করবো, এখানে এই মানুষের এই সমস্যা হচ্ছে, এই সমস্যা হচ্ছে, এই তথ্যটা আমি সংগ্রহ করলাম। তো সংগ্রহ করা হয়ে গেল, তথ্য সংগ্রহ করলাম, প্রথমে সমস্যা নির্বাচন করলাম, এখানে এই সমস্যা এবং একই রকমের সমস্যা অনেকজনের মধ্যে হচ্ছে। এই সম্ভাব্য ফলাফল কি হতে পারে, তার মানে এটা একটা ফ্লু। প্রথমত এটা একটা ফ্লু দ্যাট ক্যান বি ক্রিয়েটেড ফ্রম উহান, মানে উহান থেকে। উহান মানে কোথায়? চায়না থেকে। আচ্ছা, ওখানে একই রকমের ঘটনা ঘটেছে, তাহলে ঘটলো, বিদ্যমান তথ্য সংগ্রহ করলাম। এরকম সম্ভাব্য ফলাফলে আমরা গেলাম যে এটা একটা ফ্লু হতে পারে। এখন এটাকে কি ফ্লু এর নামকরণ করা হবে, কি করা যাবে, কি হবে, সেটা পরবর্তী ধাপে আসবো। পর্যবেক্ষণ ও পরীক্ষণের পরিকল্পনা এবং উপাত্ত সংগ্রহের উপকরণ তৈরি। আমি একটা চেকলিস্ট তৈরি করব যে এই মানুষ এই সিমটম দ্বারা আক্রান্ত, এবং প্রত্যেকটা মানুষ 10 জন মানুষ আজকে আমাদের হাসপাতালে এসছে, এরা এই সিমটম দ্বারা আক্রান্ত। তার মধ্যে 5 জন এরকম, 3 জন এরকম, 2 জন এরকম। তাহলে আমার একটা ধারণা হয়ে গেল ম্যাক্সিমাম মানুষ আসছে এই সিমটম নিয়ে। আচ্ছা, পর্যবেক্ষণ এবং উপাত্ত সংগ্রহ। আমরা পর্যবেক্ষণ করতে থাকলাম, টেস্ট হলো, উপাত্তটা সংগ্রহ করছে। তারপরে যে উপাত্তগুলো পেল, ডাটা যেটাকে বলা হচ্ছে, সেটা বিশ্লেষণ করা হলো, অ্যানালাইজ দ্য ডাটা। ডাটাকে আমি বিশ্লেষণ করলাম যে এখানের মধ্যে এই সমস্যা, ওখানের মধ্যে নর্মাল ফ্লু, যাও এই সমস্যাটা অনেকের মধ্যে আছে, তাহলে এদেরকে আমরা একটা লিস্টের মধ্যে রাখি। হলো প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করা হয়ে গেল। এরপরে এই ফলাফলটা আমি গ্রহণ করব, আমি আমার উপরের মহলে জানাবো, আমি বিভিন্ন জায়গায় জানাবো, আমি আমার স্যারকে জানাবো, স্যারের উপরের মহলে জানাবে। গ্রহণ করব কিনা বর্জন করবো? হ্যাঁ, গ্রহণ করলাম, তাহলে আমি একটা সিদ্ধান্তের মধ্যে পৌঁছালাম। যদি গ্রহণ করি, যে গ্রহণ করলাম, আমি এটাকে কি করলাম, সর্বোচ্চ গুরুত্ব দিলাম। আমি বর্জন করবো, আচ্ছা যাক, এটাকে বর্জন করা হলো, মানে আমি এটাকে ওমিট করলাম, দরকার নেই, এটা নর্মাল ফ্লু। আমি এটা গ্রহণ করলাম, মানে প্রথম বিশ্বের সবাই ম্যাক্সিমাম মানুষ, বড় বড় দেশগুলো এটাকে এত বেশি পরিমাণে পাত্তা দেয়নি, বর্জন করেছিল। যখন গ্রহণ করেছে, যারা গ্রহণ করেছে তারা খুব তাড়াতাড়ি আজকে স্বাভাবিক অবস্থায় ফিরে চলে আসছে। তো সম্ভাব্য ফলাফল গ্রহণ করলাম, গ্রহণ করার পরে আমি ফল প্রকাশ, মানে সিদ্ধান্ত, মূল সিদ্ধান্তে পৌঁছালাম যে না, আমি এটাকে একটা বড় রকমের ভাইরাস ঘটিত রোগ দ্বারা আখ্যা করলাম এবং এটাকে একটা নির্দিষ্ট নামে নামকরণ করলাম, এবং এটার জন্য এই নির্দেশনা আমাকে ফলো করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে গ্রহণ এবং বর্জনের একটা ব্যাপার আমরা করলাম এবং সিদ্ধান্তের মধ্যে পৌঁছালাম, সেটাই হচ্ছে বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। ওটা হচ্ছে কি? বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপ। তাহলে আমরা বিজ্ঞান কি সম্পর্কে জানলাম, বৈজ্ঞানিক প্রক্রিয়া সম্পর্কে জানলাম, বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপগুলো সম্পর্কে জানলাম। এখানের মধ্যে একটা জিনিস আছে পরীক্ষণ। তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সামিন করে আমাকে দেখতে হবে জিনিসটা সত্য কিনা, সঠিক কিনা। আমি শুধু আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম, বা আমি যদি শুধু চিন্তা করলাম যে জিনিসটা এরকম হবে, হয়ে যাবে। চিন্তন কোনো জিনিস নয়। এখানে মানে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কিসের উপরে ভিত্তি করে? পরীক্ষণের উপর ভিত্তি করে। তুমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলে যে এটা সত্য, তাহলে এটা সত্য। তাহলে এই অংশটাই
আজকের আলোচ্য বিষয়ের মূল অংশটা ছিল বৈজ্ঞানিক প্রক্রিয়া এবং পরিমাপের মধ্যে বৈজ্ঞানিক প্রক্রিয়াটা কি কি। এবং আমরা পরিমাপ, এই যে জিনিসটা, এই পরিমাপ অংশে যাব নেক্সট ক্লাসে। কিভাবে পরিমাপ করব, কিসের মাধ্যমে পরিমাপ করব, কিভাবে আমরা দৈর্ঘ্যকে মাপবো, কিভাবে আমরা ভরকে মাপবো, এই জিনিসগুলি মাপার জন্য আমরা পরবর্তী ক্লাস পর্যন্ত অপেক্ষা করবো। তোমরা রিডিং করে রাখতে পারো তোমাদের বইতে। আমরা পরবর্তী ক্লাসে আগামী সপ্তাহে যাব। তো আজকের ক্লাস এতটুকু পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি মনোযোগ সহকারে শ্রেণী কার্যক্রমে যুক্ত থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে কোনো বাড়ির কাজ আমি তোমাকে অফার করছি না, বিকজ অফ আমরা আজকে শুধুমাত্র আলোচনা করেছি, উদাহরণের মাধ্যমে, গল্পের মাধ্যমে কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি। তো তোমরা রিডিং করবে, রিডিং করে এখান থেকে প্রয়োজনীয় যে লাইনগুলি তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট মনে হয় সেগুলোকে দাগিয়ে তোমাদের খাতার মধ্যে এক লাইন করে লিখে ফেলবে। এটাই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। আমি প্রাতিষ্ঠানিক কোনো বাড়ির কাজ আজকে তোমাদেরকে অফার করছি না বা দিচ্ছি না। তো সবাই, আমি এই জিনিসটা মুছে দিচ্ছি। আশা করি তোমরা আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের কাছে অনুরোধ থাকবে স্বাস্থ্যবিধি মেনে, তোমরা যদি বাইরেও যাও স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। অবশ্যই মাস্ক পরবে, দূরত্ব বজায় রাখবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোবে এবং সৃষ্টিকর্তার, মহান সৃষ্টিকর্তার নিকট সবাই প্রার্থনা করবে যাতে আমরা খুব তাড়াতাড়ি এই বন্দিদশা থেকে মুক্তি পেতে পারি। ধন্যবাদ সকলকে।